আচ্ছা, ঢাকার মতো একটা শহরে যেখানে বাসা ভাড়া পাওয়াটাই একটা যুদ্ধ, সেখানে কিন্তু বেশ বড় একটা পরিবর্তন আসছে। আজকের আলোচনায় আমরা এই হাউজিং বিপ্লবের একদম ভেতরে ঢুকে দেখব। কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে ভিড়ে ঠাসা শহরগুলোর একটার মধ্যে নিজের জন্য একটা থাকার জায়গা খুঁজে বের করাটা ঠিক কতটা কঠিন? এই প্রশ্নটাই কিন্তু ঢাকার আজকের হাউজিং সংকটের একেবারে গোড়ার কথা। তো চলুন দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ঢাকার হাউজিং সমস্যাটা ঠিক কি, তারপর দেখব কিভাবে স্টুডিও অ্যাপার্টমেন্টের চল শুরু হলো, এরপর বাড়িতেই হোটেলের মতো কনসেপ্ট, খরচ আর সুবিধা অসুবিধাগুলো কি কি, আর সবশেষে ঢাকার ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক একেবারে মূল সমস্যাটা দিয়ে, ঢাকার হাউজিং সংকট। মানে এই মেগাসিটির আসল চ্যালেঞ্জটা কি? ব্যাপারটা হলো, ঢাকা তো বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটা। প্রতি বছর লাখ লাখ মানুষ আসছে, কেউ কাজের জন্য, কেউ পড়াশোনার জন্য। এতে হচ্ছে কি, সীমিত জায়গার উপর প্রচণ্ড চাপ পড়ছে, আর বাড়ির দাম বা ভাড়া তো আকাশ ছোঁয়া। ফলে গতানুগতিক বড় ফ্ল্যাটগুলো এখন অনেকের কাছেই একটা স্বপ্নের মতো, যা ধরা ছোঁয়ার বাইরে। আর এই সমস্যার সমাধান হিসেবেই কিন্তু বাজারে নতুন একটা জিনিস আসছে, আর সেটা হলো স্টুডিও অ্যাপার্টমেন্ট। চলুন দেখি এই কম্প্যাক্ট সমাধানটা আসলে কি। সহজ করে বললে স্টুডিও অ্যাপার্টমেন্ট হলো একটা ছোট ওয়ান রুম প্যাকেজ। মানে এর ভেতরে শোবার জায়গা, বসার জায়গা, এমনকি রান্নাঘরও থাকবে, সবকিছু একটা বড় খোলামেলা ঘরের মধ্যে। মূল আইডিয়াটা হলো কম জায়গায় যতটা সম্ভব বেশি সুবিধা দেওয়া। এখন প্রশ্ন হল, কারা কিনছে বা ভাড়া নিচ্ছে এগুলো? আসলে তালিকাটা বেশ লম্বা। তরুণ চাকরিজীবী, ছাত্রছাত্রী, যারা প্রথমবার বাড়ি কিনছেন, এমনকি এক্সপ্যাটস বা যারা অল্প সময়ের জন্য কাজ করতে এসেছেন, সবাই এর দিকে ঝুঁকছে। মিনিমালিস্ট লাইফস্টাইল যারা পছন্দ করেন, তাদের জন্য তো এটা দারুণ একটা অপশন। খরচের দিকটা যদি দেখি, তাহলে কিন্তু একটা ধারণা পাওয়া যায়। যেমন ধরুন, গুলশান বনানীর মতো প্রাইম এলাকাগুলোতে দাম পড়ছে ৩০ থেকে ৮০ লাখ টাকার মতো। আবার মিরপুর বা উত্তরার মতো জায়গায় ২০ লাখ টাকা থেকেও শুরু হচ্ছে। মানে চিরাচরিত বড় ফ্ল্যাটের তুলনায় এটা কিন্তু অনেকেরই নাগালের মধ্যে। শুধু ছোট জায়গা নয়, এর সাথে আরও একটা দারুণ কনসেপ্ট জুড়ে গেছে। এটাকে বলা যায় বাড়িতেই হোটেলের মতো একটা ব্যাপার। মানে সার্ভিসড লিভিংয়ের চল শুরু হয়েছে। তো এই সার্ভিসড অ্যাপার্টমেন্ট জিনিসটা কি? এটা হলো পুরোপুরি ফার্নিশড একটা ফ্ল্যাট, যা অল্প সময়ের জন্য বা লম্বা সময়ের জন্য ভাড়া নেওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, ভাড়ার মধ্যেই হোটেলের মতো সব সার্ভিস, যেমন ঘর পরিষ্কার করা বা সব বিল, সবকিছু ইনক্লুডেড থাকে। মানে কোনো বাড়তি ঝামেলা নেই। আর সুবিধার কথা বললে তো, যেমন হাই স্পিড ওয়াইফাই তো এখন থাকতেই হবে। এটা একটা বেসিক চাহিদা হয়ে গেছে, বিশেষ করে যারা বিদেশ থেকে আসেন বা পেশাজীবী। এরপর আছে সিকিউরিটির ব্যাপারটা। এখনকার বেশিরভাগ অ্যাপার্টমেন্টে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢোকার ব্যবস্থা থাকে। আর এর সাথে যোগ করুন ২৪ ঘন্টা সিসিটিভির নজরদারি। সব মিলিয়ে একটা নিরাপদ, ম্যানেজড পরিবেশে থাকার অনুভূতি দেয়। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যায়। একদিকে সার্ভিসড অ্যাপার্টমেন্ট, যেখানে বেশি জায়গা পাওয়া যায়, প্রাইভেসি থাকে, নিজের মতো রান্না করার জন্য একটা পুরো রান্নাঘর আছে, আর লম্বা সময় থাকার জন্য বেশ সাশ্রয়ী। অন্যদিকে একটা সাধারণ হোটেলে জায়গা কম, রান্নার কোনো সুযোগ নেই, আর বেশি দিন থাকতে গেলে খরচ অনেক বেশি পড়ে যায়। সার্ভিসড অ্যাপার্টমেন্টে একটা বাড়ির মতো অনুভূতি পাওয়া যায়। তো সব মিলিয়ে একজন ভাড়াটিয়া বা বিনিয়োগকারীর জন্য বাস্তবতাটা কি? মানে এর সুবিধা অসুবিধাগুলো কি কি? বিনিয়োগকারীদের জন্য এই ৫ থেকে ৮% সংখ্যাটা কিন্তু খুবই আকর্ষণীয়। এটা হলো অ্যানুয়াল রেন্টাল ইয়েল্ড। মানে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করলে বছরে এই পরিমাণ রিটার্ন আশা করা যায়। আর মজার ব্যাপার হলো, এই হারটা কিন্তু প্রায়ই বড় ফ্ল্যাটের চেয়ে বেশি হয়। তাইলে চলুন ভালো মন্দ দুটো দিকই দেখি। সুবিধার মধ্যে আছে তুলনামূলক কম খরচে বিনিয়োগ করা যায়, ভাড়ার চাহিদা অনেক বেশি, আর রক্ষণাবেক্ষণের খরচও কম। অন্যদিকে কিছু অসুবিধাও আছে, যেমন পরে বিক্রি করতে গেলে ক্রেতা পাওয়া একটু কঠিন হতে পারে, ভাড়ার হার ওঠানামা করতে পারে, আর মার্কেটটা যদি অতিরিক্ত ফ্ল্যাটে ভরে যায়, সেই ঝুঁকিও থেকে যায়। শুধু বিনিয়োগকারী নয়, যারা থাকতে চান তাদেরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন
ছোট জায়গাটা কারো কারো কাছে একটু অস্বস্তিকর লাগতে পারে। ফ্ল্যাটের লেআউট যদি ভালো না হয় তাহলে স্বাচ্ছন্দ্য কমে যায়। আর পরিবারের জন্য বা যারা অনেক জিনিসপত্র নিয়ে লম্বা সময় থাকতে চান তাদের জন্য এটা আদর্শ নাও হতে পারে। আর ভাড়াটিয়াদের জন্য খরচের ব্যাপারটা বেশ স্বস্তিদায়ক। লোকেশন আর সুযোগ সুবিধা ভেদে মাসে 10,000 থেকে 40,000 টাকার মধ্যে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। এর ফলে ঢাকার মতো শহরে থাকাটা অনেকের জন্যই আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। তো এই সব কিছুর পর আমরা একটা বড় ছবির দিকে এগোচ্ছি। এই সব ছোট ছোট পরিবর্তন মিলে ঢাকার নগর জীবনের ভবিষ্যৎকে কিভাবে গড়ে তুলছে, চলুন শেষ অংশে সেটাই দেখা যাক। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। স্টুডিও অ্যাপার্টমেন্ট শুধু একটা ট্রেন্ড নয়, বরং বাংলাদেশের শহরগুলোতে বাড়তে থাকা খরচ আর কমতে থাকা জায়গার একটা জরুরি সমাধান। এটা আসলেই সময়ের দাবি। আসলে এটা কিন্তু একটা ধারাবাহিক বিবর্তনের অংশ। আগে ছিল গতানুগতিক বড় বড় ফ্ল্যাট, বর্তমানে আমরা দেখছি কম্প্যাক্ট লিভিং বা ছোট জায়গায় থাকার চল। আর ভবিষ্যতে কি আসছে? স্মার্ট হোম, যেখানে সবকিছু হবে প্রযুক্তি নির্ভর। যত দিন যাচ্ছে শহরগুলো আরও ঘনবসতিপূর্ণ হচ্ছে, আর তাই এই ছোট সুবিধাজনক আর সার্ভিস সহ থাকার মডেলটা রিয়েল এস্টেট মার্কেটের একটা প্রধান অংশ হয়ে উঠছে। আর এটা শুধু ঢাকার গল্প নয়, বিশ্বের অন্য বড় বড় শহরগুলোর জন্য এটা একটা মডেল হতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে ছোট জায়গায় থাকা সাথে সব আধুনিক সুবিধা, এই মডেলটাই কি ভবিষ্যতের সব বড় শহরের জন্য নতুন বাস্তবতা হতে যাচ্ছে? ভাবার বিষয়, তাই না?